আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অ্যাপেন্ডিসাইটিস। আজকে লেকচারটা আমাদের সার্জারির প্রফেসর স্যার ডক্টর আনোয়ার হোসেন নিয়েছেন। তো সেই আলোকে আমি আজকে অ্যাপেন্ডিসাইটিস আমি যা জেনেছি সেটাই আর কি জানানোর চেষ্টা করব। তো লিখে ফেলি টপিকটা, অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস কি? ইনফ্লামেশন। আইটিআইএস থাকলে বোঝা যায় ইনফ্লামেশন। তো কি এটা হচ্ছে একটা ইনফ্লামেশন অফ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সকে আমরা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কেন বলি? ভার্মিফর্ম কথাটার অর্থ হচ্ছে ওর্ম লাইক। আমাদের শরীরে অ্যাপেন্ডিক্স অনেকগুলো আছে। আমরা আসলে অ্যাপেন্ডিক্সকে যেরকম দেখি সেরকম স্ট্রাকচার অনেকগুলো আছে, তবে এই স্ট্রাকচারটা ওর্মের মতো দেখতে, এই জন্য এটাকে বলা হয় ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের আসলে পার্ট কি কি? পার্টস তিনটা পার্ট, একটা হচ্ছে যে বেস, বডি, টিপ। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স যদি এই অংশটা সিকামের সাথে লাগানো থাকে সেজন্য এটাকে বলা হয় বেস। এটা বডি এবং এই অংশটা হচ্ছে টিপ, যেটা কোনো কিছুর সাথে অ্যাটাচড হয়নি। তো এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এই বেসটা আসলে কোথায় থাকে? এই বেসটা কোথায় থাকে এটা ডিটারমাইন করার একটা ইম্পর্টেন্স আছে, ঠিক আছে? তো কিভাবে আমরা ডিটারমাইন করব? আমাদের যে লার্জ গার্টের ফিচার, তিনটা ইম্পর্টেন্ট ফিচার, তার মধ্যে একটা হচ্ছে টিনিয়া কোলাই। টিনিয়া কোলাইটা কি? এরকম মাসেলগুলো ব্যান্ড আকারে থাকে এরকম। এটা অ্যানাটমি পড়া, এটা ফার্স্ট ইয়ার অ্যানাটমিতে আমরা পড়েছি যে মাসেল ব্যান্ড আকারে থাকে, এগুলোকে টিনিয়া বলা হয়। এই টিনিয়াগুলো তিনটা টিনিয়া যেখানে শেষ হয়, অর্থাৎ তিনটা টিনিয়া একসাথে যেখানে মিলিত হয় সেই জায়গাটাতেই আসলে বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স লাগানো থাকে। তো ডিউরিং সার্জারি when we want to cut or when we want to do appendectomy, then we have to find out the base. এই বেসটা মানে বেসটা কোথায় লাগানো আছে, মানে বেসটা কোথায় লাগানো আছে, তাহলে অ্যাপেন্ডিক্স খুঁজে পাবো। আর এই বেসটা খুঁজতে গেলে আমাকে টিনিয়া কোলাই ধরে ধরে যেখানে তিনটা টিনিয়া কোলাই শেষ হয়েছে, কনভার্জেন্স হয়েছে, সেই জায়গাটা খুঁজে পেতে হবে। সেই জায়গাটা আমি এই টিনিয়া কোলাই ধরে ধরে যেখানে শেষ হয়ে যাবে সেখানেই বুঝবো যে অ্যাপেন্ডিক্স লাগানো আছে। তো এখন চলে আসি আমরা অ্যাপেন্ডিক্সের আর্টারি সাপ্লাই। ব্লাড সাপ্লাইয়ের মধ্যে মেনলি আর্টারি সাপ্লাইটাই ইম্পর্টেন্ট। আর্টারি সাপ্লাই, অ্যাপেন্ডিক্সের আর্টারি সাপ্লাই হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি। সহজ, নাম থেকেই কাম, অ্যাপেন্ডিকুলার আর্টারি। অ্যাপেন্ডিকুলার আর্টারিটা আবার কার ব্রাঞ্চ এটা জানতে হবে। এটা হচ্ছে লোয়ার ডিভিশন অফ দ্য ইলিওকোলিক আর্টারি। ইলিওকোলিক, ঠিক আছে, ইলিওকোলিক আর্টারির ব্রাঞ্চ দুইটা, মানে ডিভিশন দুইটা আর কি। তার মধ্যে যেটা লোয়ার ডিভিশন সেটা থেকেই আসে অ্যাপেন্ডিকুলার আর্টারি। এটা যদি হয় আমাদের সিকাম, এটা যদি হয় আইলিয়াম, তো এই যে জাংশন এটাকে বলা হচ্ছে ইলিওসিকাল জাংশন, ঠিক আছে, ইলিওসিকাল জাংশন। আর হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা লাগানো থাকে এই ইলিওসিকাল জাংশনের ইনফেরিয়রলি, তারপরে হচ্ছে মিডিয়ালি, এবং আরেকটা কি বলতে পারি, পোস্টেরিয়রলি। তো তিনটা কথা বলতে হবে, ইনফেরিয়র, পোস্টেরিয়র এবং মিডিয়ালি থাকে এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তো যেটা হচ্ছে লোয়ার অ্যাপেন্ডিকুলার আর্টারি, সেই অ্যাপেন্ডিকুলার আর্টারিটা মেনলি এই যে আইলিয়াম যেটা আছে, আইলিয়ামের পিছন দিক থেকে এসে এইভাবে সাপ্লাই দেয়। এটা ভালো করে রাখতে পারলাম না, কিন্তু এই লাস্ট পোর্শনে এসে এটা টোটালি ইন্ট্রামুরাল হয়ে যায়। ইন্ট্রামুরাল অর্থ এর যে মাসেল লেয়ার আছে সেই মাসেল লেয়ারের ভিতরে কিন্তু এই আর্টারিটা ঢুকে যায়। এই আর্টারি সম্পর্কে কেন জানতে হবে, এটা গুরুত্বটা কি? এই আর্টারিটা হচ্ছে একটা ইন্ড আর্টারি। ইন্ড আর্টারির ইম্পর্টেন্সটা কি? যদি কোনো কারণে ইন্ড আর্টারিটা অক্লুড হয়ে যায় তখন এই অ্যাপেন্ডিক্স অন্য কোনো ব্রাঞ্চ বা কোনো আর্টারি থেকে কোনো কোল্যাটারাল ব্লাড সাপ্লাই পাবে না। সে কারণে কি হয়ে যাবে, তখন ব্লাড সাপ্লাইয়ের অভাবে এই জায়গাটা নেক্রোসিস হয়ে যাবে। এটাই হচ্ছে নেক্রোসিস হতে পারে বা গ্যাংগ্রিন, গ্যাংগ্রিনও আমরা বলতে পারি। গ্যাংগ্রিন অর্থ পুট্রিফেকশন হয়ে গেছে, ঠিক আছে, যেটা আমরা খালি চোখেও দেখতে পারি। আর নেক্রোসিস বলতে মেইনলি বোঝায় যে স্মল অ্যামাউন্ট অফ সেল, যেটা হচ্ছে মাইক্রোস্কোপিক। তো ইন্ড আর্টারির ইম্পর্টেন্স হচ্ছে এটা জেনে রাখতে হবে, ইন্ড আর্টারির ইম্পর্টেন্স। এরপরে আমরা চলে আসি পজিশন। পজিশনটা আমাদেরকে জানতে হবে। অ্যাপেন্ডিক্সের পজিশন, অ্যাপেন্ডিক্সের অনেকগুলো পজিশন আছে, তার মধ্যে মোস্ট কমন পজিশন কোনটা? রেট্রোসিকাল। আবার ড্রয়িং করে, এটা যদি হয় সিকাম, এটা যদি হয় আইলিয়াম, এখানে মনে করি বেসটা আছে, ঠিক আছে। রেট্রোসিকাল মানে এই সিকামের পিছনে থাকলে আমি স্মল ডট ডট দিয়ে বোঝাচ্ছি। রেট্রোসিকাল এই পজিশনটাকে বলা হচ্ছে রেট্রোসিকাল, সিকামের পিছনে। এটাকে আগে রেট্রোসিকাল রেট্রোকলিক বলা হতে পারে, কিন্তু এখন নর্মালি আমরা বলি রেট্রোসিকাল, কারণ এই হচ্ছে অ্যাপেন্ডিক্সটা যদি লম্বা হয় তখন তো রেট্রোসিকাল রেট্রোকলিক হতে পারে। তো এটা মোস্ট কমন, ঠিক আছে, এটা পার্সেন্টেজ অ্যাবাউট 74%। দেন উই কামস টু পেলভিক টাইপ।
পেলভিকটা কি, অ্যাপেন্ডিক্সটা এভাবে পেলভিকের দিকে মুখ করে থাকে বা পেলভিকের দিকে ডিরেক্ট হয়ে থাকে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পেলভিকটা। এটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন বলতে পারি, 2%। তারপর হচ্ছে প্যারাসিকাল, এই সিকামের পাশ দিয়ে যখন অ্যাপেন্ডিক্সটা পজিশন করে থাকে এটাকে বলা হচ্ছে প্যারাসিকাল। প্যারাসিকাল এটারও পরিমাণ বা পার্সেন্টেজ হচ্ছে 2%। সাবসিকাল, সাবসিকাল আর কি মানে সিকামের নিচে আর কি থাকে, এটা হচ্ছে সাবসিকাল, এটাও অলমোস্ট 2%। তারপরে হচ্ছে এই যে আইলিয়াম, আইলিয়ামের সামন দিয়ে যদি থাকে সেটাকে বলে প্রি আইলিয়াল, পিছন দিয়ে যদি থাকে সেটাকে বলা হচ্ছে পোস্ট আইলিয়াল। এগুলো খুবই মানে অতটা পাওয়া যায় না, খুবই লেস কমন। তো এটা হচ্ছে প্রি আইলিয়াল 1% আর পোস্ট আইলিয়াল অ্যাবাউট 0.5%। তো এখানে আমাদের মেইনলি জানতে হবে যে মোস্ট কমন পজিশন হচ্ছে রেট্রোসিকাল 74%। নেক্সট আমরা চলে আসি লেয়ার্স। এটা আমাদেরকে জানতে হবে লেয়ার্স, যেহেতু এটা লার্জ গাটের অংশ, এর লেয়ার্স হচ্ছে 4। কি কি, যদি আমরা লুমেন ভিতর থেকে বাইরের দিকে যাই তাহলে আমরা লেয়ারগুলো কি পাবো, মিউকোজা, প্রথমে পাবো মিউকোজা, দেন কামস সাব মিউকোজা, মাসেল লেয়ার, তারপরে আসছে সেরোসা। এই 4টা লেয়ার, লার্জ গাটের যে 4টা লেয়ার এখানকারও সেই 4টা লেয়ার। তো এখানে একটা ইম্পর্টেন্স হচ্ছে সাব মিউকোজাতে কি থাকে, অ্যাগ্রেটেড লিম্ফয়েড ফলিকল থাকে, এটার ইম্পর্টেন্স আছে। তারপরে চলে আসে যে মিউকোজা, মিউকোজাতে কি থাকে, মিউকোজাতে থাকে আর্জেন্টাফিন সেল। কি থাকে, আর্জেন্টাফিন সেল। আর্জেন্টাফিন সেলের গুরুত্ব কি, ওই আর্জেন্টাফিন সেল থেকে নিউরো এন্ডোক্রাইন টিউমার হতে পারে, যেটাকে সংক্ষেপে বলা হয় নেট, নিউরো এন্ডোক্রাইন টিউমার। এটা লিখে রাখেন আপনারা, আর্জেন্টাফিন সেল থেকে আসে নিউরো এন্ডোক্রাইন টিউমার। এরপর আমরা চলে আসি ডিজিজ কি কি হতে পারে। ডিজিজেস, একটা অ্যাপেন্ডিক্সে কি কি ডিজিজ হতে পারে, এটা মেইন কমন 3টা ডিজিজ হচ্ছে, নাম্বার 1 appendicitis, নাম্বার 2 NET, দ্যাট মিনস নিউরো এন্ডোক্রাইন টিউমার, এটাকে কিন্তু কার্সিনয়েড টিউমারও বলতে পারি আমরা, এটা না বলতে চাইলে নিউরো এন্ডোক্রাইন টিউমার বলাই বেটার। দেন কামস থার্ড কমন মিউকোসিল। মিউকোসিল, এই 3টা অ্যাপেন্ডিসাইটিস, ইনফ্লামেশন, নিউরো এন্ডোক্রাইন টিউমার, এক রকমের টিউমার, আর মিউকোসিল যেটা হচ্ছে অ্যাপেন্ডিক্সটা ফুলে যায় ভিতরে মিউকাস জমতে, মিউকোসিল, 3টা মোস্ট কমন। তার মধ্যে এখন আমাদের অ্যাপেন্ডিসাইটিস যেটা আছে, অ্যাপেন্ডিসাইটিস নিয়ে কথা হবে। তো অ্যাপেন্ডিসাইটিস আবার যদি আমরা ডিভাইড করি, যদি অ্যাকর্ডিং টু অনসেট দিয়ে যদি আমরা ভাগ করি, দুই রকমের পাই, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে রিকারেন্ট অ্যাকিউট, নট ক্রনিক। অ্যাকিউট এবং ক্রনিক নয়, অ্যাকিউট এবং রিকারেন্ট অ্যাকিউট। অ্যাকিউট মানে যার প্রথমবার হয়েছে হঠাৎ করে, আর রিকারেন্ট অ্যাকিউট মানে যা রিপিটেডলি হচ্ছে, সেটা হচ্ছে রিকারেন্ট অ্যাকিউট। এখন যদি আমরা কজ অনুযায়ী ভাগ করি, কজ অনুযায়ী যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো, 2 রকম, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ আর একটা হচ্ছে নন অবস্ট্রাকটিভ। তো অবস্ট্রাকটিভ যেটা মেইনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ, আর যখন অবস্ট্রাকটিভ হয় সেটা মেইনলি কি হয়, গ্যাংগ্রিনাস টাইপের হয়। অবস্ট্রাকটিভ যেটা সেটা গ্যাংগ্রিনাস টাইপের হয়। তো অবস্ট্রাকটিভ এটা যদি মনে করি আমরা অ্যাপেন্ডিক্স, তার এটা হচ্ছে যে লুমেনের প্রবেশ পথ, এন্ট্রান্স, এটা মনে করি অ্যাপেন্ডিক্স। তো এই জায়গাটা কি কি দিয়ে অবস্ট্রাকশন হতে পারে, তো এটা যেহেতু একটা লার্জ গাটের অংশ সিকামের সাথে যুক্ত থাকে, তো যদি কখনো ফিকাল ম্যাটার এখানে আটকে যায় এবং এরপর শুকিয়ে শক্ত হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ফিকোলিথ। এই ফিকোলিথ জমে মুখটা বন্ধ হয়ে যেতে পারে, তখন অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। নাম্বার 2 আর কি দিয়ে অবস্ট্রাকশন হতে পারে, স্ট্রিকচারটা কি, যাদের হচ্ছে রিকারেন্ট অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস থাকে, তাদের বারবার অ্যাপেন্ডিসাইটিস হওয়ার কারণে, অ্যাকুটটাই তো বারবার হচ্ছে, সেটাই তো রিকারেন্ট, বারবার হওয়ার কারণে ফাইব্রোসিস হয়ে এই জায়গাটা স্ট্রিকচার হয়ে ন্যারোয়িং হয়ে যায় এবং লুমেনটা অক্লুডেড হয়ে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে স্ট্রিকচার। নেক্সট, এটা এখনকার দিনে নট কমন বাট প্রিভিয়াসলি ইট ওয়াজ ভেরি কমন, ওর্ম ইনফেকশন। এটা পড়াতে গিয়ে আমাদের স্যার একটা গল্প করলেন, উনি যখন হচ্ছে প্রথম সার্জারি করতে গেছিলেন স্টুডেন্ট অবস্থায়, স্টুডেন্ট বলতে আমাদের মতো না, মানে পোস্ট গ্রাজুয়েশন করার সময়, তো প্রথম যখন সার্জারি করছিলেন অ্যাপেন্ডিকটেক্টমি, তো তখন দেখতেছে অ্যাপেন্ডিক্সটা নাকি নড়াচড়া করতেছে, হচ্ছে অ্যাবডোমেনটা ওপেন করার পর দেখতেছে অ্যাপেন্ডিক্স নড়াচড়া করতেছে। স্যার নাকি রীতিমতো একটু ভয় পেয়ে গেছিলেন যে কী ব্যাপার, অ্যাপেন্ডিক্স কেন এরকম নড়াচড়া করে। পরে যখন ওটা হচ্ছে ইনসিশন দিতে কাটছে, তারপরে হচ্ছে দেখে ভিতরে একটা ওম ঢুকে আসে, সেই ওমটাই নড়াচড়া করার কারণে পেশেন্টের হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস ডেভেলপ করছে। তাহলে এটা আগে কমন, কিন্তু এখন ওম কিন্তু অতটা কমন নয়, তবুও হচ্ছে এটাও একটা কজ হতে পারে। নেক্সট আমরা বলতে পারি ইনফেকশনের কারণে অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। তো ইনফেকশন কীরকম ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এবং ভাইরাল ইনফেকশন হতে পারে। এছাড়া আমরা কি পেতে পারি,
টিউমার অফ দ্য অ্যাপেন্ডিক্স নয় কিন্তু, টিউমার অফ দ্য সিকাম, টিউমার অফ দ্য সিকাম। কি হয়, এটা যদি সিকাম হয়, এটা যদি আইলিয়াম হয়, আর এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, তখন কি হবে, এখানে ধরি কোনো কারণে একটা টিউমার হয়ে গেছে, এই টিউমারটা টুকটুক করে বড় হচ্ছে, বড় হতে হতে দেখা যাবে এই মুখটা সে বন্ধ করে দিতে পারে, অ্যাপেন্ডিক্সের লুমেনের মুখটা। এভাবে কিন্তু অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। এখন আরও একটা টাইপ করবো, সেটা হচ্ছে ইনফেকশন, যেটা সেটা আমাদের এই অ্যাপেন্ডিক্সের কতগুলো লেয়ারকে ইনভলভ করে সেটার উপর ভিত্তি করে আমরা লিখতে পারি যে নাম্বার, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ লেয়ার ইনভলভড। এটা আবার দুই রকমের, একটা হচ্ছে গ্যাংগ্রিনাস আর একটা হচ্ছে ক্যাটারাল। গ্যাংগ্রিনাস এবং ক্যাটারাল। তো গ্যাংগ্রিনাস আমরা মোটামুটি বুঝি, ক্যাটারালটাকে আমি সেটা বলতেছি এই যে 4টা লেয়ার রাখতেছি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে, 4টা লেয়ার। এটা মনে করি লুমেন, লুমেনের প্রথমে কোনো ইনফেকশন হলো, মিউকোজাকে এফেক্ট করলো, তারপরে সাবমিউকোজাতে চলে গেল। তো এই সাবমিউকোজা পর্যন্ত যে চলে গেল এইটাকে বলা হয় ক্যাটারাল, এটাকে বলা হয় ক্যাটারাল অ্যাপেন্ডিসাইটিস। এই ধরনের পেশেন্টদের কি হয়, এদের কিন্তু সেরোসা মানে বাইরে পুরোটাই নন ইনফেক্টেড থাকে, বাইরে থেকে দেখলে মনে হয় একটা নন ইনফেক্টেড, কিন্তু ভিতরে কিন্তু ইনফেকশন রয়েছে। তো যত বেশিরভাগ যে পেশেন্টগুলো অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্যাটারাল অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসে। এদের ক্ষেত্রে কিন্তু সার্জারি করার প্রয়োজন পড়ে না, অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা পেশেন্টকে বাড়ি পাঠিয়ে দিতে পারি, অ্যান্টিবায়োটিক দিলে মেনলি ঠিক হয়ে যায়, ঠিক আছে। আর হচ্ছে যদি এরকম বারবার হয় তাহলে কিন্তু আগেই বলেছি যে বারবার যদি ইনফেকশন হয় তখন কি হতে পারে, ফাইব্রোসিস হয়ে স্ট্রিকচার হতে পারে। এখন চলে আসি যে প্রিডিসপোজিং ফ্যাক্টর। প্রিডিসপোজিং ফ্যাক্টরটা কি, মানে কোন কারণে এই অ্যাপেন্ডিসাইটিসটা কাদের বেশি হয়। তো প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে যারা রিফাইন্ড ফুড খায়, রিফাইন্ড ফাইবার বা রিফাইন্ড ফুড, যেমন হচ্ছে যে রিফাইন্ড রাইস যারা খায় বা আটা, ফ্লোর, এগুলো রিফাইন্ড যারা খায় তাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিসের সম্ভাবনা বেশি। তার পাশাপাশি যারা হচ্ছে লেস ফাইবার কন্টেনিং ফুড খায়, লেস ফাইবার কন্টেনিং, তাহলে কি বললাম, রিফাইন্ড ফুড এবং লেস ফাইবার কন্টেনিং ফুড, তাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস ডেভেলপ হতে পারে বেশি, ঠিক আছে। এখন এখানে যেহেতু আমি ক্যাটারাল এবং গ্যাংগ্রিনাস শব্দটি ব্যবহার করেছি, পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করতেই পারে যে হোয়াট ইজ গ্যাংগ্রিন, হোয়াট ইজ নেক্রোসিস, তো এই জিনিসগুলো জেনে থাকা ভালো। তো গ্যাংগ্রিনটা আসলে কি, নেক্রোসিস মানে তো সেল ডেথ, তাই না, নেক্রোসিস হাইপোক্সিয়া হলে, তারপরে হচ্ছে যে ব্লাড ফ্লো কমে গেলে সেই জায়গাটা কি নেক্রোসিস হইতে পারে। তো হচ্ছে নেক্রোসিস যেটা সেটা কিন্তু মাইক্রোস্কোপিক, অর্থাৎ খালি চোখের মূলত দেখা যাবে না। আর গ্যাংগ্রিনটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক, ডেথ অফ টিস্যু, ম্যাক্রোস্কোপিক মানে এত বেশি নেক্রোসিস হয়েছে, অনেক বেশি হয়েছে, যেটা খালি চোখে আমরা দেখে বুঝতেছি যে এখানে অনেক বেশি নেক্রোসিস হয়েছে। এবং সুপারঅ্যারেট পুট্রিফ্যাকশন মানে পচন ধরে যাবে, সেটাকে আমরা কিন্তু গ্যাংগ্রিন বলি। তো এখানে অ্যাপেন্ডিসাইটিসের যে গ্যাংগ্রিনটা হয়, গ্যাংগ্রিন কিন্তু দুই প্রকার আছে। অ্যাপেন্ডিসাইটিসের যে গ্যাংগ্রিনটা হয় সেটা হচ্ছে ময়েস্ট গ্যাংগ্রিন, এছাড়া আরেকটা টাইপ আছে সেটাকে বলা হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন, সেখানে হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন মানে এরিয়াটা ড্রাই থাকে। নেক্সট আমরা চলে আসি যে অ্যাপেন্ডিসাইটিসের মানে অ্যাফেক্টেড এজ গ্রুপটা। তো লেস দ্যান 3 ইয়ার্স ওল্ড, যাদেরকে তো আমরা চাইল্ড বলবো, তো লেস দ্যান 3 ইয়ার্স ওল্ড যদি হয় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস খুব একটা কমন, একটা রেয়ার, কিন্তু হতে পারে, হলে কিন্তু সেটা আবার একটু ডেঞ্জারাস বটে। তারপর মেইনলি কাদের হয়, টিন এজ যাদের, তাদের হচ্ছে খুবই কমন অ্যাপেন্ডিসাইটিস। আর কাদের হতে পারে, ওল্ড এজ পেশেন্টদের হতে পারে। কিন্তু এই ওল্ড এজ, এখানে একটু কথা আছে, ওল্ড এজ যে পেশেন্ট যদি কেউ এরকম অ্যাপেন্ডিসাইটিস পেয়ে নিয়ে আসে, যে আমাদের একটা ডায়াগনোসিস হয় অ্যাপেন্ডিসাইটিস, তাহলে আমরা কিন্তু সরাসরি তার সার্জারি করতে যাব না। তার আগে আমাকে মাথায় কি রাখতে হবে, টিউমার অফ দ্য সিকাম আছে কিনা। আমি অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিসের কজে একটা বলেছিলাম যে টিউমার, যদি কোনো পেশেন্টের সিকামে টিউমার থাকে তাহলে তার অ্যাপেন্ডিসাইটিস ডেভেলপ করতে পারে। কিন্তু আমরা যদি টিউমারটাকে মাথায় না নিয়ে শুধুমাত্র অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলে দিই, তাহলে কি হবে, টিউমার কিন্তু থেকেই গেল, এই টিউমার কিন্তু থেকে গেল, শুধু অ্যাপেন্ডিক্সটা কাটা হয়ে গেল। এই টিউমারটা আবার পরবর্তীতে তার আবার সমস্যা করতে পারে, পেশেন্ট দেখা যাবে আবার 6 মাস পর চলে এসেছে তার এই টিউমারের সমস্যাটা নিয়ে। সেই জন্য যখন ওল্ড এজ পেশেন্টদের আমরা অ্যাপেন্ডিসাইটিস চিন্তা করবো, তার আগে আমাকে বা অপারেশন করতে যাবো, সার্জারি করতে যাবো, তার আগে আমাদেরকে অবশ্যই টিউমার অফ দ্য সিকাম এটা এক্সক্লুড করে নিতে হবে, ঠিক আছে। আর মেল ফিমেল রেশিওতে প্রায় মোটামুটি সেম, কিন্তু মেলদের একটু বেশি হতে পারে, কিন্তু প্রায় রেশিওটা সেম, মেলদের একটু বেশি হতে পারে। এখন চলে আসি ক্লিনিক্যাল ফিচার্স, কি কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে একটা পেশেন্ট আসবে।
নাম্বার 1, পেশেন্টটা নিয়ে আসবে অ্যাবডোমিনাল পেইন। অ্যাবডোমিনাল পেইন আমরা কিন্তু প্রথমেই রাইট ইলিয়াক ফোসায় পাবো না। অ্যাবডোমিনাল পেইনটা কিন্তু প্রথমে থাকবে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাসে। কারণ সব বলতেছি, তো হচ্ছে পেশেন্টের তো সিকাম এই জায়গায়, আইলাম এই জায়গায়, এখানে অ্যাপেন্ডিক্সটা আছে, তাই না? কিন্তু অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস পেইন যে বললাম, তো প্রথমে কি হবে, আম্বিলিকাস যেটা, এইটা তো একটা ডার্মাটোম, তাই না? এখানে হচ্ছে যে ইনারভেশন কত নম্বর সেগমেন্ট দিয়েছে, থোরাসিক 10, আর এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এরও ইনারভেশন হয় থোরাসিক 10 নার্ভ দিয়ে। তো সেম সেগমেন্টাল ইনারভেশনের কারণে এখানে পেইনটা এখানে আমরা পেতে পারি। তো এই দুই জায়গা থেকে আমাদের থ্যালামাসে ফাইবার চলে যায় থ্যালামাসে। তো এটা যেহেতু একটা ভিসেরাল পেইন, একটা ভিসেরা থেকে নার্ভ যাচ্ছে, তো এটা যেহেতু একটা এই জায়গায় ইনফ্লামেশন কারণ হচ্ছে ভিসেরাল পেইন। তো ভিসেরাল পেইনের ক্যারেক্টারিস্টিক্স কি, এটা হচ্ছে যে ইন্টেন্সিটিটা কম হয় এবং পুরলি লোকালাইজড হয়, আর এই পেইনটা মেনলি ডার্মাটোমে হয়। এই কারণে পেইনটা কিন্তু আমরা প্রথমে হচ্ছে আইলিয়াক ফসাতে না পেয়ে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাসে পাই। আরেকবার বলছি, সেম সেগমেন্টাল ইনারভেশনের কারণে, এটা যেহেতু একটা ভিসেরাল পেইন, থ্যালামাসে ভিসেরাল পেইনের আবার ইন্টেন্সিটিটাও কম হয় এবং পুরলি লোকালাইজড হয়, এজন্য পেইনটা মেনলি ডার্মাটোমে ফিল হয়। ঠিক আছে, এই পেইনটার ক্যারেক্টারিস্টিক্স কি, এটা হচ্ছে হবে ডাল, লো ইন ইন্টেন্সিটি এবং পুরলি লোকালাইজড। তো এটা তো গেল প্রথমে আম্বিলিকাসের পেইন নিয়ে আসলো। এরপরে কি হবে, যখন প্রায় 4 থেকে 8 ঘন্টা পাস হয়ে যাবে, মানে পেশেন্টের পেইন উঠছে, মনে করি কেউ একটু দূরে থাকে, সে বিভাগীয় হচ্ছে হাসপাতালে আসতে আসতে 4-5 ঘন্টায় তার পেইনটা দেখা যাবে চলে যাবে রাইট এলিয়াক ফোসাতে। রাইট এলিয়াক আগে ছিল অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, পরে চলে যাবে এই পেইনটা চলে যাবে রাইট এলিয়াক ফোসাতে। এখন কেন রাইট এলিয়াক ফোসাতে পেইনটা হয়, মেনলি 6 to 8 আওয়ার্স, সরি 4 to 8 বা 6 to 8ও বলতে পারি, এই সময়ের মধ্যে ইনফেকশন যেটা ছিল ভিতরে, মানে মিউকোসা সাবমিউকোসা পর্যন্ত ছিল, সেই ইনফেকশনটা কি হতে পারে, ধীরে ধীরে সেরোসাতে, 4টা লেয়ার না, সবচেয়ে বাইরের লেয়ারটা তো সেরোসা, এই সেরোসাতে ইনফেকশনটা চলে যায়। সেরোসা মানে কি, প্যারাইটাল পেরিটোনিয়াম, তখন প্যারাইটাল পেরিটোনিয়ামে ইনফেকশন ইনভলভ হয়ে যায়, ইনফেকশনটা চলে যায়, প্যারাইটাল পেরিটোনিয়ামটাও ইনভলভ হয়। তো যখনই পেরিটোনিয়াম ইনভলভ হলো, তাহলে ওখানে যেটা পেইন হবে, সেই পেইনটা কি হবে, সোমাটিক পেইন। প্যারাইটাল পেরিটোনিয়াম ইনভলভমেন্ট, সেখানে কি পাবো আমরা, সোমাটিক পেইন পাবো। এতক্ষণ ছিল ভিসেরাল পেইন, এখন এটা কনভার্ট হয়ে গেল সোমাটিক পেইনে। আর সোমাটিক পেইনের ক্যারেক্টারিস্টিক্স কি, এটা হচ্ছে সিভিয়ার ইন্টেন্সিটি হবে, সিভিয়ার ইন্টেন্সিটি। তারপর কি হবে, হাইলি লোকালাইজড, সেজন্য যেখানে হবে সেই জায়গাতে আমরা পেইন অনুভব করবো, হাইলি লোকালাইজড। তাহলে কি বললাম, সোমাটিক পেইনটা সিভিয়ার এবং হাইলি লোকালাইজড, এবং পেইনটা কি হবে, মুভমেন্টে পেইনটা বেড়ে যাবে। তো এগুলো হচ্ছে সোমাটিক পেইনের ক্যারেক্টারিস্টিক্স। সে কারণে 6 থেকে 8 ঘন্টা বা 4 থেকে 8 ঘন্টা পর যেহেতু প্যারাইটাল পেরিটোনিয়াম ইনভলভ হয়, সেজন্য যখনই সে মুভ করে তখন সামনে পিছনে চাপ প্রয়োগ করে, স্ট্রেসের কারণে প্যারাইটাল পেরিটোনিয়ামে অনেক বেশি পেইন অনুভূত হয়। ঠিক আছে, তো পেইনের সিকোয়েন্সটা কি পেলাম আমরা, সিকোয়েন্সটা পেলাম, প্রথমে হচ্ছে ভিসেরাল সোমাটিক, এই নামটা মনে রাখতে হবে, ভিসেরাল সোমাটিক ইন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। তাহলে সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে থাকে ভিসেরাল অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, তারপরে সোমাটিক হয়ে যায় রাইট ইলিয়াক ফোসাতে, পেইনটা চলে আসে পরবর্তীতে। যাদের এই সিকোয়েন্স ফলো হয় তারা হচ্ছে পেইনটাকে একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে তার এই জায়গায় পেইনটা হয়েছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় পয়েন্টিং সাইন। মেনলি পেইনটা কোথায় হয়, রাইট ইলিয়াক ফোসাতে, কিন্তু সবচেয়ে বেশি কোথায় হয়, ম্যাকবার্নিস পয়েন্টে। পেশেন্ট একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে তার ওই জায়গায় খুবই পেইন, সেজন্য ওই সাইনটাকে আমরা বলছি পয়েন্টিং সাইন। এখন আমরা চলে আসি, ম্যাকবার্নিস পয়েন্টটা কি। ম্যাকবার্নিস পয়েন্ট হচ্ছে, এটা যদি হয় অ্যাম্বিলিকাস, এটা যদি হয় অ্যান্টেরো সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটা মনে করি আমাদের অ্যান্টেরো সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এই দুটোকে কানেকশন করে যে লাইনটা, এটাকে বলা হয় স্পাইনো আম্বিলিকাল লাইন, স্পাইনো আম্বিলিকাল লাইন। এটা তো দুই পাশেই আছে, তাই না? কিন্তু ম্যাকবার্নিস পয়েন্ট হচ্ছে রাইট সাইডে, এদিকের সুপেরিয়র এবং মিডিয়াল 2/3, ইনফেরিয়র ল্যাটারাল 1/3, এই দুটার কানেকশনে যে পয়েন্ট, এইটাকে বলা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। এখানে টেন্ডারনেসটা সবচেয়ে বেশি ফিল হয়, এটাকে বলা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট।
এখন এটা তো আমরা পেইন নিয়ে কথা বললাম, যে কি কি ফিচার্স নিয়ে আসে একজন পেশেন্ট, কি কি সিমটমস নিয়ে আসে। এতক্ষণ আমরা পেইন নিয়ে কথা বললাম। তো এরপর চলে আসি যে আর কি কি সিমটম হতে পারে। হতে পারে অ্যানোরেক্সিয়া, নজিয়া অনেকে বলে, ঠিক আছে। ভমিটিংটা কি হবে? ভমিটিংটা কিন্তু অনেক বেশি হবে না, ভমিটিংটা অনলি 1 to 2 টাইমস হবে। ভমিটিংটা শুধুমাত্র 1 থেকে 2 বার হতে পারে, বেশি হবে না। যদি ভমিটিংটা আরো বেশি হয় তখন আমরা অন্য ডায়াগনোসিস চিন্তা করবো, আদার অন্য কোনো অ্যাকুট অ্যাবডোমেন হতে পারে। তবে অ্যাপেন্ডিসাইটিসে ভমিটিংটা সাধারণত 1 থেকে 2 বারই হয়। তাছাড়া নিয়ে আসতে পারে লো গ্রেড ফিভার, ঠিক আছে। তো যদি জ্বর অনেক বেশি হয় তাহলে আমরা কি বুঝবো? দুইটা জিনিস বুঝবো, যেটা কমপ্লিকেশন হয়ে গেছে, এটা মনে রাখতে হবে। জ্বর যদি বেশি হয়, ইফ ফিভার রেজেস, জ্বর বেশি হলে আমরা দুইটা ভাবো, কি হতে পারে? অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, আরেকটা কি ভাবো? বার্স্ট অ্যাপেন্ডিক্স। শর্টকাটে লিখলাম। তাহলে যদি মেইনলি থাকবে লো গ্রেড ফিভার, আর যদি ফিভার অনেক বেশি হয়, 100 বেশি হয়ে যায়, তাহলে আমরা কিভাবে? অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হয়েছে অথবা মানে বার্স্ট অ্যাপেন্ডিক্স হতে পারে, ঠিক আছে, এটা ভাবো। এখন আমি এগুলো তো পেশেন্ট নিয়ে আসলো সিমটমস, এখন আমি সাইন কি কি পাবো? সাইনের মধ্যে আমি পেতে পারি ফিভার একটা সাইন হতে পারে, আমি টেম্পারেচার মেপে দেখতে পারি। তো সাইনের মধ্যে হচ্ছে পেতে পারি আমি লো গ্রেড ফিভারটা লো গ্রেড, ঠিক আছে, লো গ্রেড ফিভার পেতে পারি। তারপরে ট্যাকিকার্ডিয়া পেতে পারি, 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজে হার্টবিট 10 পার মিনিট বাড়তে পারে, 10 বিট পার মিনিট বাড়তে পারে, ঠিক আছে। তো যখন তার ফিভারটা বাড়বে তখন তার আমরা ট্যাকিকার্ডিয়া পেতে পারি। তারপর নাম্বার 3 নিয়ে আসতে পারে টাংটা কোটেড হতে পারে, ফাউল স্মেলিং হতে পারে। টাংটা কি হতে পারে? কোটেড, ফাউল স্মেলিং থাকতে পারে। নাম্বার 4 তার হচ্ছে রাইট এলিয়াক ফোসাতে টেন্ডারনেস হতে পারে। টেন্ডারনেস আমরা কখন বলবো? যখন আমরা কোনো একটা জায়গায় চাপ প্রয়োগ করব তখন তার পেইন ফিল হবে, ঠিক আছে। মানে আমি তার যে অ্যাবডোমেনে চাপ প্রয়োগ করতেছি এবং সে পেইন ফিল করতেছে, সেটাই তো টেন্ডারনেস, তাই না? তো হচ্ছে আমি টেন্ডারনেস পাবো, টেন্ডারনেস ইন রাইট এলিয়াক ফোসা। লিখতে তো ইচ্ছা করার জন্য একটু লেখাগুলো খারাপ হচ্ছে, বোঝা গেলেই যথেষ্ট। টেন্ডারনেস ইন দ্য রাইট এলিয়াক ফোসা। ম্যাক্সিমাম কোথায় থাকবে? ম্যাক্সিমাম অ্যাট ম্যাকবার্নিস পয়েন্ট, ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যাট ম্যাকবার্নিস পয়েন্ট। এইসব টেন্ডারনেস তো বললাম। রিবাউন্ড টেন্ডারনেস থাকতে পারে এখানে, কিন্তু রিবাউন্ড টেন্ডারনেসটা কি? রিবাউন্ড মানে কি? ফিরে আসা। আমি যদি তার রাইট এলিয়াক ফোসাতে ধীরে 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 চাপ প্রয়োগ করি তখন কিন্তু সে একটা পেইন ফিল করবে, পেশেন্টও কিছু অল্প অল্প পেইন ফিল করবে, কিন্তু আমি তারপরে হুট করে হাতটা যখন ছেড়ে দিব এত বেশি পেইন হয় যে চিৎকার করে উঠবে। এটা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। এটা কেন হয়? আমি তো এলিয়াক ফোসাটাকে কম্প্রেস করছি ধীরে ধীরে ধীরে, সেও কিছুটা পেইন ফিল করছে, কিন্তু যখন আমি হুট করে ছেড়ে দিলাম তখন ঠাস করে কন্টেন্টগুলো কি করলো? অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে ধাক্কা খেলো, তখন তার পেইনটা বেশি হয়। এটাকে বলা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। আরেকটা আছে যেটাকে বলে রবকিন্স সাইন, রবসিংস সাইন। রবসিংস সাইনটা কি? যদি আমি লেফট অ্যাপেন্ডিক্স এবং সিকাম, ওগুলো তো রাইট সাইডে থাকে, যদি আমি লেফট এলিয়াক ফোসাতে চাপ প্রয়োগ করি তখন রাইট সাইডে যদি পেইন ফিল হয় সেটাকে বলা হয় রবকিন্স সাইন্স। রবকিন্স সাইন্সটা কেন হয়? লেফট সাইডের কন্টেন্টগুলোকে যখন আমি চাপ দিব সেই কন্টেন্টগুলো একটু রাইট সাইডে সরে আসবে, সেই রাইট সাইডে সরে আসার কারণে রাইট সাইডে মুভ হয়, রাইট সাইডের কন্টেন্টগুলো কিছুটা মুভ হয়, সেই মুভ হওয়ার কারণে রাইট সাইডে পেইন ফিল হয়, এটাকে বলা হয় রবকিন্স সাইন, ঠিক আছে। এছাড়া আমরা কিছু আনইউজুয়াল ক্ষেত্রে অন্য জায়গায় পেইন পেতে পারি, যেমন যদি পেলভিক অ্যাপেন্ডিসাইটিস হয়, পেলভিকের দিকে মুখ করে আছে অ্যাপেন্ডিক্সটা, যদি পেলভিক অ্যাপেন্ডিসাইটিস হয়, পেলভিক অ্যাপেন্ডিসাইটিস হলে আমরা কি পেতে পারি? সুপ্রা পিউবিক রিজিয়নে পেইন পেতে পারি, সুপ্রা পিউবিক রিজিয়ন, আনকমন হলেও অসম্ভব তো নয়, সুপ্রা পেলভিক রিজিয়নে আমরা পেইন পেতে পারি। এছাড়া আমরা পেশেন্টের কি পেতে পারি? লুজ মোশন পেতে পারি, টেনেসমাস, এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন, এটা হতে পারে। এখন আরো দুটো নতুন টেস্টের কথা বলবো, একটা হচ্ছে অবটুরেটর টেস্ট, অবটুরেটর
অবটুরেটর টেস্ট। অবটুরেটর টেস্টটা কি, যে আমাদের শরীরে ইউরিনারি ব্লাডার আছে, সেই ইউরিনারি ব্লাডারের সামনে একটা মাসেল আছে, সেটাকে বলে অবটুরেটর ইন্টারনাস। তো যখন আমরা একটা পেশেন্টের হিপ জয়েন্টকে ফ্লেকশন করব, এটা একটা পেশেন্ট শুয়ে আছে, হিপ জয়েন্টটাকে যখন আমরা ফ্লেকশন করব, এই যে হিপ জয়েন্টটাকে ফ্লেকশন করব, এবং অবটুরেটর টেস্ট হচ্ছে যখন আমরা হিপ জয়েন্টকে ফ্লেক্স করব এবং ইন্টারনাল রোটেশন করব, তখন আমাদের সেই ব্লাডের সামনে যে অবটুরেটর ইন্টারনাস মাসেলটা আছে সেখানে স্ট্রেস হয়, স্ট্রেস হওয়ার কারণে পেইন ফিল হয়, এটাকে বলা হয় অবটুরেটর টেস্ট পজিটিভ। এছাড়া আরেকটা আছে কপ সোয়াস টেস্ট। কপ সোয়াস টেস্ট, সিওপি, আপনি একজন বিজ্ঞানী, এটা আবিষ্কার করেছে, কপ সোয়াস টেস্ট। এই টেস্টটা কি, হিপ জয়েন্টকে এবার করতে হবে হচ্ছে এক্সটেনশন, যদি রেট্রোসিকাল ভ্যারাইটি, পজিশনটা হচ্ছে রেট্রোসিকাল ভ্যারাইটি, ওই রেট্রোসিকাল ভ্যারাইটি যদি পিছনে সোয়াস মেজর মাসল তো পিছনের দিকে থাকে, রেট্রোসিকাল ভ্যারাইটি যদি পিছনে সোয়াস মাসলের সাথে কন্ট্যাক্টে থাকে, তখন আমরা যদি হিপ জয়েন্টের হাইপার এক্সটেনশন করি তাহলে কি হবে, পেইন ফিল হবে, ঠিক আছে। এইটাকে বলে কপ সোয়াস টেস্ট পজিটিভ, এটা পেতে পারি। আরেকটা কথা হচ্ছে যে কোনো অ্যাকিউট অ্যাবডোমেন যদি হয়, অ্যাকিউট অ্যাবডোমেন হলে যত রকমের টেস্ট করি না কেন সেটা কমপ্লিট হবে না যদি আমরা না করি ডিআরই। এটা কিন্তু সার্জারি বইয়ে কথাটা লেখা আছে, ডিআরই। ডিআরই অর্থ কি, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। ডিজিটাল রেকটাল এক্সামিনেশন হচ্ছে কি, অ্যানাসের মধ্য দিয়ে ফিঙ্গার প্রবেশ করে এক্সামাইন করা। এটা সার্জারি বইয়ে লেখা আছে যে কোনো পরীক্ষাই কমপ্লিট হবে না যদি আমরা, মানে অ্যাকিউট অ্যাবডোমেন কমপ্লিট হবে না পরীক্ষা করা যদি আমরা ডিআরই না করি। তো এগুলো আমরা সাইন দেখতে পারি। তো একটা পেশেন্ট যদি কখনো এই সকল ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসে এবং আমরা এই সকল সাইন পাই, তাহলে আমরা বুঝবো যে সেটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে বা রিকারেন্ট হতে পারে। তো এই ছিল আজকে, এই পর্যন্ত থাক। হচ্ছে আমার স্যার যতটুকু পড়িয়েছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। স্যার অনেক সুন্দরভাবে পড়িয়েছেন, আমি হয়তো সেইভাবে এক্সপ্রেস করতে পারলাম না, কিন্তু তিনি আমাদের যেভাবে পড়েছেন আমি সেভাবে একটু জানানোর